Good evening to all of you. Shubho Sondha. I beg your permission to speak in Bengali also, as the seminar webinar is all about আমাদের নৌ নৌশিল্প নিয়ে গবেষণা নিয়ে ইনট্যাক হুগলি চ্যাপ্টার আয়োজিত ওপেন অনলাইন লেকচার সিরিজে যার সূচনা হয়েছিল 20 সেপ্টেম্বর। আজ সেই আনচার্টার্ড হুগলি হায়াচারি হেরিটেজ অ্যান্ড হিউম্যানিটির তৃতীয় ডেলিভারেশন। আমরা এই লেকচার সিরিজে হুগলি জেলার বিভিন্ন দিক নিয়ে কাজ করেছেন এমন কিছু হুগলি জেলার মানুষদের আপনাদের সামনে আনতে চলেছি, যাদের নিরলস পরিশ্রম আঞ্চলিক ইতিহাস এবং হেরিটেজ স্টাডিজকে সমৃদ্ধ করেছে। আমরা ডিসেম্বর মাসে হুগলি জেলা পেরিয়ে বাংলার, ভারতবর্ষের এবং বিদেশের মাটিতেও পাড়ি দেব হুগলি জেলার চর্চার অনুসন্ধানে। যেহেতু সেপ্টেম্বর, অক্টোবর আর নভেম্বর এই 3 মাস আমরা জেলার মানুষদেরই কথা শোনাবো, তাই আজ এমন একজন মানুষকে আমরা আমাদের মধ্যে পেয়েছি যিনি দীর্ঘ সময় ধরে হুগলি জেলার বলাগড়ে নৌশিল্প নিয়ে গবেষণা করে চলেছেন। শ্রী পার্থ চট্টোপাধ্যায়। পার্থ চট্টোপাধ্যায় সম্বন্ধে আমি বলতে শুরু করলে ওনার এত দিকে প্রতিভা এবং উনি এত দিকে বিস্তৃত করেছেন নিজেকে, তাহলে আমার গোটা সময়টাই আমি নিয়ে নেব। তো ওনাকে সম্মান জানানোর জন্য আমি ওনার সম্বন্ধে আপনাদের কিছু বলতে চাই। উনি পেশায় অধ্যাপক, বাংলা ভাষা সাহিত্যে বলাগড় বিজয়কৃষ্ণ মহাবিদ্যালয়ের উনি অধ্যাপক। এছাড়াও অতিরিক্ত দায়িত্ব হিসেবে উনি জাতীয় সেবা প্রকল্পের আধিকারিক, ইউনিট 2। ওনার নেশা সাহিত্য চর্চা। প্রকাশিত গ্রন্থ এখনো অবধি 30টি। বিশেষ উল্লেখ্য গ্রন্থ বেশ কিছু আছে। রবীন্দ্রনাথ হুগলি জেলা তার মধ্যে অন্যতম, হুগলি জেলার নৌশিল্প তার মধ্যে অন্যতম, ঈশ্বরগুপ্ত জীবন সাহিত্য, মহিতুলাল অন্বেষা, জিরাটের সারস্বত সমাজ ও স্যার আশুতোষ, হিরণময় স্মৃতিতে স্যার আশুতোষ, রবিশস্য 7খানা খণ্ড আছে, যার শুরু উনি করেছিলেন রবীন্দ্র কবিতার আলোচনা দিয়ে, এবং এখনো অবধি উনি 7ম খণ্ডে রবীন্দ্র চিঠিপত্রের আলোচনায় এসেছেন। মানভূমের ভাষা আন্দোলন নিয়ে তার লেখা আছে। উনি একজন কবিও। ওনার রুগ্ন যুবকের জার্নাল কাব্যগ্রন্থ আছে। উনি জাগরণ এবং জাহ্নবী পত্রিকার সম্পাদক। নিয়মিত কলম উনি লেখেন সংবাদ প্রতিদিন, দৈনিক স্টেটসম্যান, বর্তমান, আজ বিকাশ, প্রাত্যহিক খবর, নিউজ বাংলা, জনস্বার্থ বার্তা সহ নানান সংবাদপত্রে। দেশ বিদেশের শতাধিক জার্নালে ওনার লেখা প্রকাশিত। উনি সম্মান পেয়েছেন, প্রচুর পুরস্কার পেয়েছেন অনেক। উনি চারুপত্র সম্মান পেয়েছেন, সামাজিকতা পুরস্কার পেয়েছেন, অনুভব সাহিত্য পুরস্কার পেয়েছেন, প্রবাহ সাহিত্য পুরস্কার পেয়েছেন, দ্য পেন সম্মান পেয়েছেন, এবং সবথেকে আনন্দের খবর, এবছর শিক্ষক দিবসে উনি পেয়েছেন আন্তর্জাতিক সংস্থা গ্লোবাল থিঙ্কার সোসাইটির প্রদত্ত সম্পাদনা। পার্থ স্যার, আমি আপনাকে হ্যান্ড ওভার করলাম পুরো সেশনের জন্য। আমরা আগ্রহ আছি আপনার থেকে শোনার জন্য। আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, পাওয়া যাচ্ছে। শোনা যাচ্ছে স্যার। আমি শুরু করছি। একদম শুরু করুন স্যার। ধন্যবাদ। শুভ সন্ধ্যা। আজকের এই সন্ধ্যায় যারা আমার কথা শুনছেন এবং আয়োজক সংস্থা, প্রত্যেককে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা, ধন্যবাদ। আমাকে এইরকম একটি প্ল্যাটফর্মে আমার অঞ্চলের ওপরে কিছু বলবার সুযোগ করে দেওয়ার জন্য বিশেষভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি। কেননা এই প্রান্তবঙ্গীয় ইতিহাস চর্চার রেওয়াজ সাধারণভাবে আমাদের মধ্যে ছিল না কিছুদিন আগে পর্যন্ত, কিন্তু এখন আঞ্চলিক ইতিহাস চর্চাকেই খুব গুরুত্ব দিয়ে ইতিহাসবিদরা তারা আলোচনা করছেন যে আঞ্চলিক ইতিহাস চর্চার মধ্য দিয়েই সামগ্রিক ইতিহাসের ভুবনটি উঠে আসতে পারে, এমন মত আজকে প্রতিষ্ঠিত হয়েছে।
আমার আজকের বলবার যে বিষয়, হুগলি জেলার নৌশিল্প, দুটি প্রেক্ষিত থেকে আমি একটু ছুঁয়ে ছুঁয়ে শুধু যাওয়ার চেষ্টা করব। এর ঐতিহাসিক প্রেক্ষিত এবং এর লোক সংস্কৃতিগত প্রেক্ষিত। আমার যখন হুগলি জেলার নৌশিল্প গ্রন্থটি প্রকাশিত হয়, 10 বছর ধরে আমি কাজটি এই অঞ্চলে মাটি কামড়ে থেকে করেছিলাম। তার আগে যে গ্রন্থটি আমাকে এই বইটি লিখতে অনুপ্রাণিত করেছিল, মধুকর বলে সুব্রত মুখোপাধ্যায়ের একটি উপন্যাস। আমরা তখন ছাত্র জীবন, একটি আঞ্চলিক শিল্পকে নিয়ে তার উপন্যাসটি যখন ধারাবাহিকভাবে প্রকাশিত হতো, আমরা তার মুগ্ধ পাঠক ছিলাম। তারপরেই আমার অঞ্চলকে নিয়ে, আমার অঞ্চলের নৌকো নিয়ে অনুসন্ধিৎসু মন নিয়ে আমি বারে বারে ছুটে গিয়ে যে তথ্যগুলো সংগ্রহ করেছিলাম, তাকেই আজকে আপনাদের কাছে আমার মতো করে আমি উপস্থাপিত করার চেষ্টা করছি। এই বলাগড় এই অঞ্চলে নৌশিল্পের পাশাপাশি হুগলির যারা গবেষক, তারা এইরকম অভিমত দিয়েছেন যে কোন্নগরেও একসময় নৌশিল্পের একটি বিস্তার ঘটেছিল। এবং আপনাদের কাছে এই তথ্যটি উপস্থাপিত করা যে আমাদের বলাগড় অঞ্চলটি যখন আঁটি শেওড়া নামে পরিচিত ছিল, এবং জিরাট বলাগড়ের খুব কাছের একটি গ্রাম, লাগোয়া গ্রাম, তার নাম ছিল খোর্দশা মোহাম্মদপুর। তা এই অঞ্চলে জিরাটে রঘুনন্দন গোস্বামীর বংশধরেরা, নিত্যানন্দের কন্যাজাত বংশধরেরা এসে যখন বসতি স্থাপন করলো এবং তারা ধীরে ধীরে এখানকার প্রশাসক হয়ে উঠলেন, তারা এই অঞ্চলের নাম পরিবর্তন করে জিউর রাট, এর থেকে জিরাট, এইরকম একটি মত আমাদের এখানকার মানুষজনের মধ্যে প্রচলিত আছে। আবার ভিন্ন আরেকটি মতও আছে যে জিয়ারাত শব্দ থেকে জিরাট শব্দ এসে, সেটা ভিন্ন প্রসঙ্গ। আর আঁটি শেওড়া বলে যে গ্রামটি ছিল, রঘুনন্দন মিত্র মুস্তাফি সেখানে যখন এলেন উলা থেকে, তিনি সেই গ্রামের শ্রীবৃদ্ধি ঘটিয়েছিলেন এবং গ্রামের নাম রেখেছিলেন শ্রীপুর। এদেরই একটি পার্ট কোন্নগরে আশেপাশে বসতি স্থাপনের জন্য যায় এবং ধরে নেওয়া হয় যে বলাগড়ের নৌশিল্প বিস্তারের ক্ষেত্রে এই মুস্তাফিদের যে বিরাট ভূমিকা ছিল, সেই ভূমিকাই পরবর্তী সময়ে কোন্নগরেও শুরু হয়েছিল। যেমন এখন বলাগড়ে যারা নৌকো বানান এবং যারা নৌকো বানানোর কারখানাগুলোর মালিক, তারা অনেকেই শঙ্করপুরের কাছাকাছি গিয়ে নতুন করে সেখানে নৌকো বানানোর কারখানা তৈরি করেছেন এবং এখানকার অনেক শ্রমিক চলে গেছেন শঙ্করপুরের দিকে, দীঘার দিকে। সুধীর মিত্র তার সেই অর্থে হুগলি জেলার প্রথম আঞ্চলিক ইতিহাস গ্রন্থটিতে হুগলি জেলার নৌশিল্প নিয়ে আলোচনা করতে গিয়ে তিনি এই দুটি অঞ্চলের কথাই জোর দিয়েছেন, বলাগড় এবং কোন্নগর। যদিও কোন্নগরের সেই অর্থে আমরা এখন তার কোনো নমুনা দেখতে পাই না। এখন প্রশ্ন হলো যে হঠাৎ করে কেন এই বলাগড়ের মতো একটি অঞ্চলে নৌশিল্পের মতন এইরকম একটি শিল্প গড়ে উঠলো, তার কারণগুলো কি হতে পারে? আমার কাছে মনে হয়েছে যে বলাগড়, আপনারা যারা বলাগড় এসছেন তারা প্রত্যেকে জানেন, বলাগড়ের চারিপাশ থেকে বলাগড়কে ঘিরে রেখেছে কয়েকটি নদী। এখান থেকে ভাগীরথী যেমন পূর্ণ ধারায় প্রবহিত, এখান থেকে বেহুলার খাল প্রবহিত, এর ভেতর থেকে পশ্চিম দিক ধরে কানা নদী প্রবহিত, সরস্বতীর একটা পার্ট এখান থেকে প্রবহিত। এবং বলাগড় এখনো যদি বন্যা হয়
এর অধিকাংশ অঞ্চলগুলো জলের তলায় চলে যায়। ফলে একদিন হয়তো মানুষ তার বাঁচার তাগিদেই বলাগড়ের এই অঞ্চলে নৌশিল্পের বিস্তার ঘটিয়েছিলেন বা নৌশিল্প নৌকো তৈরির এরকম বিষয়টি মধ্যে গেছিলেন, এটা কেউ কেউ মনে করেছেন এবং আমিও ব্যক্তিগতভাবে সেটা বিশ্বাস করি। আর একটি বিষয়, আমাদের বলাগড়ের খুব কাছেই হলো সপ্তগ্রাম বন্দর। এক সময় সপ্তগ্রাম বন্দরের যে বিরাট বিস্তার, সমস্ত ভারতবর্ষ জুড়ে তার যে বাণিজ্যিক বিস্তার, এবং সপ্তগ্রামের কাছাকাছি যে জায়গাগুলোর নাম এখনো শঙ্খনগর বলে একটি গ্রাম আছে, এবং সেইখানকার যারা আদি বসবাসকারী তাদের অনেকেরই বৃত্তি ছিল ওই শাঁখ নিয়ে আসা এবং এখানে বিক্রি করা, তার ব্যবসা বাণিজ্যকে এগিয়ে নিয়ে যাওয়া। এইরকম ভাবে এই ধরনের ব্যবসার সূত্রেই ব্যবসায়ীদের জন্যই তাদের বরাত পেয়েই হয়তো বলাগড়ের নৌশিল্পীরা নৌকো বানানোর দিকে অধিক মনোনিবেশ করেছিলেন এবং এখানে নৌকো গড়ার ধীরে ধীরে একাধিক কারখানা গড়ে উঠতে থাকে। আরো একটি বিষয়, আমি জিরাটের কথাটা শুরুতেই বলেছি, পর্তুগিজ জলদস্যুরা তাদের নিয়ে আমাদের এই জিরাট বলাগড়ে একাধিক লোক গল্প প্রচলিত আছে যে তারা এই অঞ্চলে আসতেন এবং এখানকার নৌকো তারা ব্যবহার করতেন। যেমন একটি গল্পের কথা আপনাদের বলি, আমাদের পঞ্চানন কর্মকার, মানে যিনি বাংলা হরফ তৈরি করছেন শ্রীরামপুরে গিয়ে, তার বাড়ি আদি বাড়ি ছিল জিরাট, এবং জিরাটে যে অঞ্চলটাতে তার বাড়ি ছিল সেই অঞ্চলটির নাম ছিল চারাবাগান। এই চারাবাগান অঞ্চলটি জিরাটে খুব প্রসিদ্ধ একটি মন্দির আছে, সিদ্ধেশ্বরী মায়ের মন্দির, এই মন্দিরের সন্নিকটে ছিল। তা বলা হয় যে ওই পঞ্চানন কর্মকারদের বংশ ধীরে ধীরে লুপ্ত হতে থাকে। এখানে একটি লোকগল্পে প্রচলিত আছে যে একদিন নাকি ওই গঙ্গার ঘাট দিয়ে, মানে মন্দির লাগোয়া গঙ্গা ছিল, এখনো তার সিঁড়িগুলো আছে, মন্দির লাগোয়া গঙ্গার ঘাট দিয়ে মা চান করতে নামছিলেন এবং সেই সময় তাকে কিছু দস্যু অপহরণ করতে চায়। কর্মকাররা বাধা দেয়নি দেখেও, ফলে মা তাদের অভিশাপ দিয়েছিল, তারা নির্বংশ হয়েছিল কলেরাতে। লোকগল্পের এই অতিশয়োক্তিটাকে যদি আমরা বাদ দিতে থাকি, আমরা এই গল্পগুলো তৈরি হওয়ার সময়টাতে যদি যাই, ওই পর্তুগিজ জলদস্যুদের আগমনের সময় পর্বটি ধরে যদি বিচার করি, সেই সময় কলেরা এবং ম্যালেরিয়া এই জিরাট বলাগড় অঞ্চলকে বারে বারে গ্রাস করেছে। সেই সময় পর্বের নানান লেখা থেকে কিন্তু আমরা এই কথা জানতে পারি। ফলে কলেরাতে একটা বাড়ি টোটাল মারা যাচ্ছে এবং ওই দস্যু মাকে ধরে নিয়ে চলে যাচ্ছে, এটা অতিশয়োক্তি হলেও এর ভেতরে কিন্তু ঐতিহাসিক সত্যের বিষয়টি লুকিয়ে আছে বলে আমি বিশ্বাস করি। ফলে এই ধরনের দস্যুবৃত্তির ক্ষেত্রেও এই নৌকো ব্যবহৃত হতো এবং যারা জলপথে দস্যুবৃত্তি করতেন, ফলে তারাও বলাগড়ের নৌকোর এগিয়ে যাওয়ার ক্ষেত্রে, এখানকার নৌকো বানাবার ক্ষেত্রে তাদের সহযোগিতাও থাকলেও থাকতে পারে বলে আমার কিন্তু মনে হয়েছে। আরো একটি বিষয়, আমরা প্রত্যেকে জানি এক সময় ইংরেজ সরকারকে ডাকাতি কমিশন তৈরি করতে হয়েছিল। 1838-এ এই হুগলি জেলার বলাগড় সন্নিহিত অঞ্চলে 14টি ডাকাতির ঘটনার কথা উল্লেখিত আছে এবং তখন ডাকাতের সংখ্যা 1838-এ 292 জন। এই হিসেবটা 1842-এ ডাকাতের সংখ্যা হুগলি এবং বলাগড় সন্নিহিত অঞ্চলে 370 জন। এই ডাকাতদের সাহচর্যেও হয়তোবা বলাগড়ে এইরকম একটি শিল্প গড়ে উঠলেও উঠতে পারে, কেননা বলাগড়ের খুব কাছেই ডুমুরদহ এবং সেই ডুমুরদহ অঞ্চলে
লোককথা হলেও বিষে ডাকাত, রঘু ডাকাত এদের অস্তিত্ব আছে কি নেই আমি তাতে যাচ্ছি না, কিন্তু দেবগণের মর্তে আগমনে লেখক দীর্ঘ এক অংশ জুড়ে লিখছেন যে ডুমুরদহ অঞ্চল দিয়ে যেতে গেলে মানুষ কিভাবে ভয় পেত ওই গঙ্গা পথে ভাগীরথীর পথে জলপথে যাতায়াতের সময়। ফলে এই ডাকাতেরাও, ডুমুরদহ কেন্দ্রিক ডাকাতেরাও এই নৌকোকে ব্যবহার করতেন এবং সে নৌকো তৈরি হতো বলাগড়ে। ফলে নৌকো তৈরির কারখানাগুলো ফুলে ফেপে উঠেছিল এই অঞ্চলে, এটাও কিন্তু মনে করা স্বাভাবিক। আরো একটি বিষয়, বিপিনচন্দ্র সেন তিনি চাঁদরানী বলে একটি গ্রন্থ লিখছেন সোমরা বাজারে বসে। তিনি সেন বাড়ির মানুষ এবং তাদের বাড়িতে এখনো 3 হাতের দুর্গা প্রতিমা পুজো হয়। সেই চাঁদরানী গ্রন্থতে আছে যে বিজয়া দশমীর দিন ঠাকুর বিসর্জনে যাচ্ছে, সেই সময় তাদের বাড়ি আক্রান্ত হচ্ছে ডাকাতদের দ্বারা, এবং সেই বাড়ির তখন কর্ত্রী চাঁদরানী তিনি ডাকাতদের প্রতিহত করেছিলেন। তার মধ্যে পাড়ার লোকজনরা মা দুর্গাকে যেন দেখতে পেয়েছিলেন, এবং সেই নিয়েই গ্রন্থটি। শুনলে আশ্চর্য হবেন যে সেই ডাকাতি করতে যারা এসেছিলেন তারা গুপ্তিপাড়া দণ্ডস্বামী মঠের সন্ন্যাসীরা, এবং একাধিক আলোচনায় সেই পর্বে রয়েছে যে গুপ্তিপাড়া মঠের সন্ন্যাসীরা এই ডাকাতি কার্যের সঙ্গে মাঝে মাঝে নিজেদের নিয়োজিত করতেন। তারা গরিব মানুষের স্বার্থে এই ডাকাতিগুলো করতেন বড়লোকদের থেকে জিনিসপত্র কেড়ে নিয়ে। চাঁদরানী গ্রন্থের মধ্যে এর পূর্ণ বিবরণ আমরা লক্ষ্য করি। ফলে গোলাগড়ের মধ্যেই অন্তর্গত গুপ্তিপাড়া, তাদের দণ্ডস্বামী মঠে এই ধরনের কাজ, তাতে নৌকো ব্যবহার হচ্ছে। এই নৌকো বলাগড়ের নৌকো হওয়া স্বাভাবিক, এবং তার ফলেও বলাগড়ের এই নৌশিল্পের বিস্তার ঘটছিল বলে আমার কাছে মনে হয়েছে। এইবার আমি একটি ছড়ার কথা বলবো। দেখুন, এই নৌকোর সঙ্গে কিভাবে এই লোক ছড়াটিতে ইতিহাস মিশে আছে। এই ছড়াটি যখন আমি একটি ইংরেজি বইয়ের থেকে ছড়াটির ব্যাখ্যা পড়েছিলাম প্রথম এই নৌশিল্প নিয়ে কাজ করতে গিয়ে, আমি চমকে উঠেছিলাম। আমরা প্রত্যেকে ছোটবেলাতে একটি খেলা এবং তার সঙ্গে ছড়াটি প্রত্যেকে বলতাম। মানে আপনারা, আমার বিশ্বাস যে আপনারা প্রত্যেকে খেলাটার সঙ্গে রিলেটেড ছিলেন। আমরা ছোটবেলায় খেলতাম ইকির মিকির চামচিকির চামের কাটা মজুমদার, হে এলো দামোদর, দামোদরের হাড়ি কুড়ি দুয়ারে বসে চাল কুড়ি, চাল কুটতে হলো বেলা, ভাত খেয়ে যায় জামাই শালা, ভাতে পড়লো মাছি দে কোদাল দিয়ে চাচি। বলা হয় যে সেই সময় মানসিংহকে পাঠানো হয়েছিল 12 ভূঁইয়াদের পরাস্ত করার জন্য। এখন মানসিংহকে 12 ভূঁইয়াদের পরাস্ত করার জন্য যখন পাঠানো হলো, তার সঙ্গে তিনি এসছেন স্থলপথে, তার সঙ্গে সাক্ষাৎ হলো ভবানন্দ মজুমদারের, যিনি কৃষ্ণনগর রাজবাড়ির মানুষ। ভবানন্দ মজুমদার তাকে বললেন, আপনাকে আমি নৌবহর দিয়ে সহযোগিতা করতে পারি, কিন্তু পরিবর্তে কৃষ্ণনগরের ব্যাপারে আমাকে সহযোগিতা করতে হবে। এগ্রিমেন্ট হলো, এবং এই জলপথে আসার সময় তাদের নাকি কিছু ক্ষয়ক্ষতি হয়েছিল ওই নৌবহরের। আর এক সময় দুঃখের নদী বলে যে নদীগুলো চিহ্নিত হতো, তাদের প্রত্যেককেই দামোদর বলে চিহ্নিত করা হতো, এটা শব্দতাত্ত্বিকরা বলছেন। তা ওই যে নৌবহরে ক্ষয়ক্ষতি হয়েছিল। আর আরেকটি বিষয় এই ছড়াটি ব্যাখ্যার আগে আমরা একটু বলে নেব। চাম শব্দটি আমাদের বাংলা লোকজীবনে খুব নিকৃষ্টতম একটি শব্দ। চাম কাটা, চামুকু, নিত্যকার শব্দটি। আর ঘরজামাই শব্দটিকে ব্যাখ্যার মধ্যে না গেলেও হয়। ঘরজামাই আদর করে যাকে খাওয়ানো হতো, এমন অনেক গল্প, এমন অনেক রচনা রয়েছে যেখানে তারা বিশ্বাসঘাতকতা করছেন। এইটা বাঙালিদের মধ্যে প্রচলিত ছিল, এই ধারণা বা প্রচলিত আছে। এখন আমরা যদি এই ছড়াটির ব্যাখ্যায় যাই, কৃষ্ণনগর রাজবাড়িতে নিয়ে যাওয়া হলো আদর করে, ঘরজামাইয়ের আদর করে এই মানসিংহের
মানুষজনদের, কিন্তু ভৃত্যদের ভালো লাগছে না যে বাংলার স্বাধীনতা হরণের জন্য বহিঃশত্রুকে ডেকে এনেছেন আমাদের মনির। তারা চাইছেন যে এই ঈশ্বর আমাদের শক্তি দিন, আমরা এই বহিঃশত্রুদের যাতে তাড়িয়ে দিতে পারি। এইবারে ছড়াটাকে মেলান। ইকির মিকির চামচিকির চামের কাঁটা মজুমদার অর্থাৎ ভবানন্দ মজুমদার, ধেয়ে এলো দামোদর, ওই ক্ষয়ক্ষতি হওয়া দামোদরের হাড়িকুড়ি, দুয়ারে বসে চালকুড়ি, চাল কুটতে হলো বেলা, ভাত খেয়ে যায় জামাই শালা, ভাতে পড়লো মাছি দেখ কোদাল দিয়ে চাচি। ভাতে মাছি পড়লে আমরা যেমন তা চেঁচে নষ্ট করে দিই, হে ঈশ্বর আমাদের এমন শক্তি দাও আমরা যাতে বহিঃশত্রুদের তাড়াতে পারি। এখন আপনাদের কাছে প্রশ্ন হতে পারে, কেন এই 6টি কথা আমি উল্লেখ করলাম? আসলে সেই সময় মানসিংহকে যে নৌকো দিয়ে সহযোগিতা করা হয়েছিল, সেই নৌকো বলাগড়ের, এবং বলাগড় থেকেই কৃষ্ণনগরের খুব কাছেই বলাগড়, বলাগড়েই তখন নৌকো তৈরি হয়। বলাগড় থেকে নৌবহর দেওয়া হয়েছিল মানসিংহদের, অর্থাৎ বাংলার স্বাধীনতা চলে যাওয়া এক অর্থে, তার সঙ্গেও কিন্তু এই জড়িয়ে গেছে বলাগড়ের নৌকো। আপনারা প্রত্যেকেই এই তথ্যটি জানেন যে সিরাজদৌল্লা যখন বাগবাজারে যাচ্ছেন গুড়িয়ে দিতে ক্লাইভদের দুর্গ, সেই সময়ে তিনি যে নৌবহর ব্যবহার করেছিলেন সেই নৌবহর বলাগড়ের, কেননা এখানকার শিল্পীরাও সিরাজদৌল্লার প্রাসাদে বিভিন্ন নকশা কাটার জন্য, ওই যে আমি পঞ্চানন কর্মকারের কথা বললাম, তার দাদু এক সময় নবাবী বাড়ির ওই রাজবাড়িতে চাকরির জন্য গেছিলেন, দেয়ালে নানান রকম সীসা কেটে কেটে কাজ করবেন বলে, কাঠ কেটে কেটে কাজ করবেন বলে, অর্থাৎ বলাগড়ের সঙ্গে সংযোগ একটা, কিন্তু এই শৈল্পিক সংযোগ তৈরি ছিল সিরাজদৌল্লাদের পরিবারে। ফলে তিনি যখন নৌবহর নিয়ে আক্রমণ করছেন, আর তখন মুর্শিদাবাদের কাছাকাছি অঞ্চলে ইতিহাস বলছে যে সব থেকে উল্লেখযোগ্য নৌকো তৈরির জায়গাই হলো বলাগড়। ফলে এই সিরাজের বাগবাজার আক্রমণের সঙ্গে যেমন বলাগড়ের নৌকো জড়িত, ঠিক একইভাবে গবেষকরা মনে করছেন ক্লাইভ যখন নৌপথে পলাশিতে আক্রমণের জন্য ছুটে যান, সেই সময়ও তিনি কিন্তু ব্যবহার করেছিলেন এই বলাগড়ের নৌকো। এটা কিন্তু বলাগড় অঞ্চলে লোককথা এবং মানুষজনের জনশ্রুতির মধ্যে এখনো প্রচলিত। এরপর আমি এই বলাগড় অঞ্চলের নৌকো তৈরির যে ব্যাপকতা, আমরা যদি তুর্কি পিরিয়ডে একটু পেছনের দিকে 1200-1206 এইরকম সময়টাতে যাই, এই তুর্কি ইতিহাসের সঙ্গেও কিন্তু, তুর্কি ইতিহাসের সঙ্গে জড়িয়ে আছে আমাদের বলাগড়ের নৌকো তুর্কি আক্রমণের সময় পর্বের একটি ঘটনার সঙ্গে। তুর্কি আক্রমণ হলো এবং তারা নবদ্বীপের রাজবাড়ি আক্রমণ করলেন, সেটাও বিশ্বাসঘাতকতার একটি ঘটনা, আমি সেই ঘটনাতে যাচ্ছি না। কিন্তু এই আক্রান্ত হবার পরে লক্ষণ সেন পালিয়ে এলেন, এবং পালিয়ে এসে তিনি এই বলাগড়ের নৌকো চড়েই পূর্ববঙ্গে পালিয়ে গেছিলেন। ইতিহাস কিন্তু এ কথা মনে করছে। এই রকম ভাবে এই বিষয়গুলো উল্লেখ এই জন্য করা যে এই বিষয়গুলোতে যখন নৌকোর ব্যবহার হচ্ছে, তার মানে এই রাজবাড়িতে, নবাব বাড়িতে, প্রশাসনের জায়গায় বলাগড়ের নৌকো প্রয়োজনে লাগছে। ফলে এখানকার বরাত পাচ্ছেন ফ্যাক্টরিগুলো, এবং সেই সূত্রেই সেই অনাদি সময় ধরে বলাগড়ের নৌশিল্পের বিস্তার ঘটেছিল বলে আমাদের কাছে মনে হয়। আরো একটি বিষয়, এই বলাগড় অঞ্চলে নৌকোকে ভিত্তি করে এক সময় আমরা নৌ বিদ্রোহের কথা জানি। ইংরেজ আমলে কয়েকবার নৌ বিপ্লব ঘটেছিল, কিন্তু এখানে যারা নৌকো তৈরি করেন
তারা মূলত রাজবংশী সম্প্রদায়ের, এবং তাদের দুটি অংশ, একটা হেলে আর একটা জেলে। যারা জেলে তারা কখনো নৌকো বানান, কখনো নদীতে মাছ ধরতে যান। এই নদীতে মাছ ধরতে যাওয়া মানুষদের আর্থিক অবস্থার অবনতির কথা আমরা মানিক বন্দ্যোপাধ্যায় পড়ে জানতে পারি পদ্মা নদীর মাঝি, আমরা চরকাশেম পড়ে জানতে পারি, আমরা গঙ্গা পড়ে জানতে পারি। কিন্তু এই বলাগড় অঞ্চলে যারা শ্রমিক, নৌকোর শ্রমিক, এদের আর্থিক অবস্থার দুর্গতিকে কেন্দ্র করে এই অঞ্চলে একাধিক ছড়া, একাধিক প্রবাদ আমি সংগ্রহ করতে পেরেছিলাম, আমি সেগুলো পরপর বলবো। এই অঞ্চলে একটি মৎস্যজীবী আন্দোলন ঘটেছিল তেভাগা আন্দোলনের সমসময় পথে, এবং সেই আন্দোলনে কিন্তু এই বলাগড়ের নৌশিল্পীরাও সামগ্রিকভাবে অংশ নিয়েছিল জেলেদের সঙ্গে। ফলে ইতিহাসের একটি বিশেষ অধ্যায়ের সঙ্গে, একটি বিপ্লবের সঙ্গে বলাগড়ের নৌশিল্পের সংযোগ, এইটিও কিন্তু আমার কাছে খুব গুরুত্বপূর্ণ তথ্য বলে মনে হয়েছে। আমি যে উপন্যাসটির নাম দিয়ে শুরু করেছিলাম, মধুকর, এই মধুকর উপন্যাসটির একটু অংশ শুধু আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য আমি পাঠ করছি। সুব্রতবাবু সেই সময়ে বলাগড়ে নিমাই বারিক বলে একজন নৌ ব্যবসায়ী, নৌ মালিক, তার বাড়িতে থেকে তিনি ধারাবাহিকভাবে এই উপন্যাসটির পরিকাঠামোর তথ্য সংগ্রহ করেছেন। তিনি একটি অংশে লিখছেন, শ্রীপুর বলাগড়ের এই নৌশিল্প যে কত প্রাচীন তার কোনো হিসাব নেই। কেউ কেউ এই প্রাচীনতাকে বোঝাতে বলেন, ভাগীরথী যেদিন গঙ্গাকে মর্তে নিয়ে এলেন সেই দিন থেকেই এই নৌ গঠনের পত্তন। এই স্থানটির পূর্ব নাম ছিল আঁটি শেওড়া। এই গ্রামের নৌশিল্প বলতে গেলে সেই প্রাচীন কাল থেকে দেশ বিখ্যাত দিল্লির নবাব বাদশাহ থেকে ধরে রাজা প্রতাপাদিত্য এখান থেকে বৃহৎ বজরা নৌকা তৈরি করিয়েছিলেন। এদেশের নৌকা যে জগৎ জুড়ে কত যুদ্ধ আর ব্যবসা বাণিজ্য করেছে তার হিসেব কি লেখাপড়ায় আছে? অংশটি আমি চয়ন করলাম মধুকর থেকে। এবারে আমরা এই অঞ্চলে যে নৌকো তৈরি তার পর্যায়টিকে খুব সংক্ষেপে, পর্যায়টি আলোচনা করতে গেলে অনেকটা সময়, যে স্ক্রিনে যে ছবিটা দেখা যাচ্ছে ওইটি নৌকো তৈরির প্রথম পর্যায়। এই নৌকো তৈরির কাঠ তৈরি করা হচ্ছে। এই কাঠ তৈরির একটা বিশেষ পদ্ধতি আছে, এটা বলাগড়েই হয়। অন্যান্য জায়গায় পেরেক ব্যবহার করা হয় কাঠকে জোড়ার জন্য, কিন্তু দুটো কাঠকে একসঙ্গে ফুটো করে একটা বিশেষ পদ্ধতিতে এখানে যুক্ত করা হয়। প্রায় 40 ফুটের মতো একটা তক্তাকে তৈরি করা হয়। এই চাবি সাত পদ্ধতি, মানে খাপে খাপ মিলিয়ে এই কাঠটাকে ঢোকানো হয়, তাতে আঠা ব্যবহার করা হয়, কিন্তু কোনো পেরেক ব্যবহার করা হয় না নৌকোর মূল পাটাতনটা তৈরির সময়। এবার পাটাতনটা তৈরির পরে তাকে আগুনে সেকার একটা প্রসেস থাকে। এই আগুনে সেকার প্রসেসের পরে তার খোলটাকে তৈরি করা হয়। আমার গ্রন্থটি যারা দেখেছেন, আমি একটু দেখাবার চেষ্টা করি যে আমি এটা, আপনারা যদি দেখতে পান, নৌকো তৈরির মূল প্রসেসটা দেখুন। দেখা যাচ্ছে কি? দেখতে পাচ্ছেন? হ্যাঁ পার্থবাবু, দেখা যাচ্ছে, প্লাস আমরা স্ক্রিন শেয়ারও করছি। আপনার ছবিগুলো আমি দর্শকদের বলবো একটু পিন পয়েন্ট করে দেখতে, আমরা যেগুলো দেখাচ্ছি। আচ্ছা, এই দেখুন, এই নৌকো তৈরির যে কাঠ তাকে এইরকম ভাবে যখন জোড়া হয়, এই জোড়ার সময়ের নিয়মটা হলো দুটো গাছের ডালের সঙ্গে দীর্ঘদিন ধরে, প্রায় 7 দিন ধরে তাকে বেঁধে রাখা হয় যাতে কাঠটা বাঁকা অবস্থায় আসে। এবার বাঁকা অবস্থায় আসার পর ধীরে ধীরে তার খোল তৈরি, খোলে তক্তা লাগানো, এই ক্রম পরম্পরায় এই বিষয়টি চলতে থাকে এবং শেষে পাল, হাল এইগুলো দিয়ে নৌকো তৈরি শেষ হয়। এই নৌকো তৈরির সময় বেশ কিছু সংস্কার এখানকার নৌশিল্পীরা মেনে চলেন। তার মধ্যে একটি সংস্কার, নৌকো তৈরি হওয়া পর্যন্ত
মেয়েদের ছোঁয়ার অধিকার নেই নৌকোর, এইরকম একটা রীতি কিন্তু আমাদের এই অঞ্চলে এখন পর্যন্ত প্রচলিত আছে। আরো কিছু কিছু নিয়ম রীতি আছে, দিন মেনে, ক্ষণ মেনে, হিসেব মেনে নৌকো তৈরির শুরু করা হয়। আর এখানকার শ্রমিকদের যে দুর্বিষহ অবস্থা, সেই দুর্বিষহ অবস্থায় এদের মজুরির যে সিস্টেম, সেইটি মধ্যযুগীয় সিস্টেম থেকে শুরু করে কোথাও কোথাও আজকের দিনের নিয়ম মেনে কিছু কিছু শ্রমিক এখান থেকে মজুরি পান। এখানে সময়, মিনিট, ঘন্টা হিসেব করে মজুরি দেওয়া হয়। এখানে সামাজিক অবস্থান অনুযায়ী মজুরি নির্দিষ্ট হয়, যে তিনি কোন সামাজিক অবস্থানে আছেন। এখানে জাতপাতের প্রেক্ষিতে দুটি সম্প্রদায় নৌকো বানায়। আমি প্রথমেই বলেছি রাজবংশী, তাদের আবার দুটি অংশ, হেলে আর জেলে, আর নিকারি বলে একটি সম্প্রদায়। যারা মুসলিম নৌ শ্রমিক তাদের বলা হয় নিকারি, আর যারা হিন্দু নৌ শ্রমিক তাদের রাজবংশী। এবং এই রাজবংশীদের দুটি অংশ, একটা হেলে একটা জেলে। জাতপাতকে মাথায় রেখে এখানে মাইনে দেওয়া হয়। ফুরন সিস্টেম, যেটা মধ্যযুগের সিস্টেম, সেই সিস্টেম এখনো এখানে চালু আছে। আর শ্রমিকদের বয়স অনুযায়ী, বয়স বিচার করে এখানে মাইনে দেওয়া হয়। যখন আমি এই কাজটি করছিলাম তখন সর্বোচ্চ মাইনে 5,000 থেকে 6,000 টাকা এইরকম। ধরুন এটা আজকে থেকে প্রায় 15-20 বছর আগের কাজ। এখন বড় জোর তাদের মাইনে 8-9 হাজার টাকার মতো করে দাঁড়িয়েছে। ফলে এই নৌশিল্পীদের 8-9 হাজার টাকায় অত বড় একটা পরিবার প্রতিপালন, এই সব মিলিয়ে এদের অবস্থা কিন্তু ভীষণ ব্যর্থতার মানে সাগরে এরা ক্রমান্বয়ে ডুবে যায়। আমি আমার গ্রন্থে একেবারে চার্ট করে করে দেখিয়েছিলাম যে এরা কি কখন খেতে ভালোবাসে। অধিকাংশ বাড়ি, আমি যখন সমীক্ষা করেছিলাম, 80% বাড়ির মহিলারা নালিশ করেছেন যে তাদের বাড়ির যিনি অভিভাবক তিনি রোজ মদ্য সেবন, এবং মদ্য সেবনের একমাত্র কারণ হলো অভাব। আর বাড়িতে এই অভাবের ফলস্বরূপ, এই বাড়িতে অভাবের ফলস্বরূপ দুর্বিষহ অবস্থা, এটা মানে এখন পর্যন্ত প্রবহমান। এর একমাত্র কারণ এদের অর্থনৈতিক অবস্থার সেই অর্থে যে একটা ভদ্রচিত জায়গায় দাঁড়ানো, সেই জায়গায় দাঁড়ানো নেই। এবারে আমি এই অঞ্চলে এই কাজটা করতে গিয়ে কিছু লোকগান, প্রায় গোটা 10 লোকগানের সন্ধান পেয়েছিলাম। কিছু লোকপ্রবাদ, প্রায় 50টার মতো লোকপ্রবাদ, যা কেন্দ্র ভূমিতে আছে নৌকো। কিছু লোক ধাঁধা, কিছু লোক ছড়া, এইগুলোকে সংগ্রহ করতে পেরেছিলাম। আমি আপনাদের কাছে সেই রকম গানের মধ্যে থেকে একটি গান একটু পড়ে শোনাই, তাহলে দেখুন বুঝবেন যে এই অঞ্চলে তৈরি লোকগান, তার বিষয় কিন্তু ওই নৌকো। কবি লিখছেন, প্রথমে বাওয়াইল ডিঙা নাম মধুকর, সেই নাও চলিল লক্ষ্যের সদাগর। তার পাছে বাওয়াইল ডিঙা নামে সিজু, গাঙের 2 কুল ভাঙ্গিয়া বেকা করে উজু। তার পাছে বাওয়াইল ডিঙা নাম গুয়া রেখি, যার উপরে চড়িয়া রাবণের লঙ্কা দেখি। তার পাছে বাওয়াইল ডিঙা ভাড়ার পাটুয়া, যেই নায়ে উঠাইয়া লইল তাম্বিলের নাটুয়া। তার পাছে বাওয়াইল নৌকা নাম শঙ্খচূড়, সমুদ্রের 2 কুল ভাঙে পাতালে ঠেকে মোর। চাঁদ সদাগরের সপ্তডিঙা কেন্দ্রিক এই গানের মধ্যে নৌকোর একাধিক নামের সন্ধান আমরা পেয়ে যাই। এবারে আমি এই রকম লোকগানগুলির পরে লোকধাঁধাতে কি করে বলাগড় অঞ্চলে প্রচলিত লোকধাঁধা, তার মধ্যে নৌকো স্থান লাভ করে নিয়েছে, কিছু ধাঁধা আপনাদের সঙ্গে শেয়ার করছি। প্রথম ধাঁধাটি, 1 শালিকের 2 মাথা, শালিকটি যায় কলকাতা। 1 শালিকের 2 মাথা, শালিকটি যায় কলকাতা। দ্বিতীয় ধাঁধা, 12 মাস জলে 21-200 গিলে। এর উত্তর হলো ডিঙি নৌকা। 12 মাস জলে 100-200 গিলে। তারপরের ধাঁধা,
কুলে গরু চুলে ঝুটি, যদি কুলে হাকড়ায়, সাত নদী সাতরায়। পরের ধাঁধাটি লক্ষ্য করুন। 22 হাত দামড়া, 23 হাত শিং, চলছে দামড়া তাক ডিঙ্গা ডিং ডিং। এইভাবে বলাগড় অঞ্চলে ধাঁধাগুলোর মধ্যেও কিন্তু বিস্তৃত হয়ে আছে নৌকো কেন্দ্রিক ভাবনা। এটা নৌকোর প্রভাব বলাগড় অঞ্চলের শিল্পক্ষেত্রে, সাহিত্য ক্ষেত্রে, লোকক্ষেত্রে অসীম ভূমিকা নিয়েছে। এবারে কিছু প্রবাদের কথা বলি। বলাগড় অঞ্চলে প্রচলিত বয়স্ক মানুষরা বলেন, পীড়িতের নাও পাহাড়ে চড়ে, পীড়িতের নাও পাহাড়ে চড়ে। আরেকটি প্রবাদ, পরের ছেলে নৌকা বায়, গাছের আগা দিয়ে যায়। আরেকটি প্রবাদ, খোদার নাও দোয়ার চলে। এইরকম ভাবে আমি প্রায় গোটা 50 প্রবাদ সংগ্রহ করতে পেরেছিলাম, যার সেন্ট্রাল ক্যারেক্টার হলো নৌকো। বলাগড় অঞ্চলের যে নৌকো কেন্দ্রিক লোকভাষা, সেই ভাষার দু একটি উদাহরণ আমি দিই। নৌকোর যে সামনের অংশটি, একে এখানে বলা হয় আগা নাও। নৌকোর যে পেছনের অংশটি, একে বলা হয় পাছা নাও। একেবারে বলাগড়ের আঞ্চলিকভাবে এই ভাষাগুলোকে ব্যবহার করা হয় নৌকো প্রসঙ্গে, নৌশিল্পীরা ব্যবহার করেন। বাঁশ অথবা কাঠের টুকরো কেটে কেটে জুড়ে যে পাটাতন তৈরি করা হয়, তাকে এখানে বলা হয় চালি। কাঠ দিয়ে নৌকোর মধ্যে কাপড়ের পাল টাঙানো যে দণ্ডটি, তাকে সব জায়গার মতো এখানে মাস্তুল বলা হয়। নৌকোর মাঝে যে ছোট ঘরের মতো অংশ, তাকে সব জায়গার মতো এখানেও ছই বলা হয়। নৌকোর পাটাতনের নিচটা কাঠ দিয়ে লাগানো থাকে, সেই লাগিয়ে রাখা, তাকে বলা হয় গুঁড়ো। পাটাতনের নিচটাতে যে কাঠ দিয়ে লাগানো থাকে। ডালি আর গুণের যে সমান্তরাল লম্বা করে অংশটি, তাকে এখানে বাতা বলা হয়। বাঁশের চালির সাহায্যে নৌকোর ওপরে ঢাকা অংশকে এখানে বলা হয় পাটাতন। নৌকোর দুই প্রান্ত ভাগকে এখানে বলা হয় গলুই। এইরকম ভাবে নৌকো কেন্দ্রিক আমি প্রায় 57টি লোক শব্দ, যা নৌকোকে ভিত্তি করে তৈরি, তা আমি সংগ্রহ করতে পেরেছিলাম, এবং সেইগুলো আমার গ্রন্থটাতে আমি লিপিবদ্ধ করবার চেষ্টাও করেছিলাম। এরপরে আমরা এখানকার কিছু প্রবচনের কথা বলব। বলাগড়ের একটি প্রবচন মানে চমকে যাবার মতো। আমি একে শিল্পী বলবো, কোন লোকশিল্পীর ভাষাতে প্রকাশ পাচ্ছে, নৌ দেখিলে নখ বাড়ে, নৌ দেখিলে নখ বাড়ে। আমরা পদ্মা নদীর মাঝিতে কুবেরের নৌকো ভাড়া নিয়ে শ্রম দেবার বিষয়টাকে জেনে, কেতুপুর গ্রামের অবস্থাকে জেনে আমাদের চোখে জল আসে। হোসেন মিয়া তাদের আবার এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যায় তাদের দারিদ্রতার সুযোগে। কিন্তু বলাগড় অঞ্চলে প্রচলিত এই প্রবচনটিতে ধরা আছে, এই যারা ভাড়া খেটে নৌকো ভাড়া নিয়ে মাছ ধরতে যেত, তাদের কি দুর্বিষহ যন্ত্রণা। সেই দুর্বিষহ যন্ত্রণায় তাদের এখন নৌকো দেখলে নখ দিয়ে আঁচড়াতে ইচ্ছে করে, কামড়াতে ইচ্ছে করে, কেননা এই নৌকোকে ভিত্তি করে তার সমস্ত জীবনটা কাটলো। কিন্তু তিনি আর্থিক সাচ্ছল্যের মধ্যে তো থাকতে পারলেনই না, উল্টো তার দুর্বিষহ এই যে অবস্থান, আজকে যে নৌকোকে ভিত্তি করে তার গড়ে ওঠা, বেঁচে ওঠা, তাই দেখলে তার নখ বৃদ্ধি পায়, সে হিংস্র হয়ে উঠতে চায়। এই দুর্বিষহ যন্ত্রণার ইতিবৃত্ত লুকিয়ে আছে এই রকম প্রবচনগুলির মধ্যে। আরেকটি প্রবচন, নদী দেখিয়া করি স্নান, নৌকো দেখিয়া করি দান। নদী দেখিয়া করি স্নান, নৌকো দেখিয়া করি দান। এর অর্থ হলো, নদীতে গঙ্গা, আমাদের নদী মানে আমরা এখানে ভাগীরথীকেই বুঝতাম, গঙ্গাকে বুঝতাম। গঙ্গাকে দেখলে চান করতে আমার ইচ্ছে হয়, এবং তা আমাদের ধর্মে পুণ্যের।
আর নৌকোকে ভিত্তি করেই মানুষ তীর্থ ভ্রমণে যেত। তীর্থ ভ্রমণে যাওয়া, দান করতে করতে যাওয়া আমাদের ধর্মের একটি রীতি, একটি রেওয়াজ ছিল। ফলে সেই রীতি, সেই রেওয়াজকে প্রবচনের মধ্যে লোককবি ঢুকিয়ে দিলেন, নদী দেখিয়া করি স্নান, নৌকো দেখিয়া করি দান। বলাগড়ের যারা নৌশিল্পী তারা বেশ কিছু ব্রত পালন করেন। যে ব্রতগুলো তারা পালন করেন সেগুলো স্বাভাবিকভাবে আমাদের চারিদিকে যে ব্রত পালিত হয় সেই ব্রতের মতনই সব ব্রত, কিন্তু দুটি ব্রত অশ্বত্থপ্রাতা ব্রত বলে নৌশিল্পীরা একটি ব্রত করে থাকেন। এর বিষয়টা হলো এই অশ্বত্থপাতা ব্রততে অরণ্যকে শ্রদ্ধা করা। এখানকার কোনো কোনো নৌশিল্পীর বাড়িতে এরকম রেওয়াজ আছে যে চান করে ফেরার পথে এক ঘটি জল নিয়ে ফিরতে হয়, এবং গ্রীষ্মের দুপুরে চান করে ফেরার পথে এক ঘটি জল নিয়ে ফেরার সময় ওই বটবৃক্ষে জল দেওয়া, অশ্বত্থ বৃক্ষে জল দেওয়ার আগে যে দুর্বা ঘাসগুলোর ওপরে চরণ ফেলে ফেলে আমি যাব, সেই ঘাসের জায়গাগুলোতে তাকে ধুইয়ে দিয়ে দিয়ে না গেলে পাপ হবে, দেবতা আমাকে পাপ দেবেন, এইরকম একটি রীতি প্রচলিত আছে। আসলে এটা অন্য কিচ্ছু নয়। এই লোক, আমার মনে হয়েছে যে এই লোকজীবনের মধ্যে আমাদের প্রকৃতিকে ভালোবাসার যে একান্ত নমুনা, এইটি কিন্তু প্রকাশিত হয়েছে এই রকম রীতি, এই রকম রেয়াজগুলির থেকে। এবারে বলাগড়ে আপনারা যারা এসেছেন তারা এইবারে বলাগড়কে দেখতে এলে দেখবেন ওই মিত্র মুসলিমদের বাড়িতে একটি চণ্ডী মণ্ডপ আছে। এই দুর্গাপুজোর সময় পুজো হয়। সেই চণ্ডী মণ্ডপ থেকে আপনি একটু দূর থেকে দেখুন, আপনার কাছে মনে হবে পুরো কাঠের তৈরি মন্দিরটি, তার ভেতরে যে তক্ষণ শিল্প, দারু তক্ষণ শিল্প, ওই টেরাকোটা কোটার মতো করে কাঠ খোদাই করে করে বানানো হয়েছে, এটি দূর থেকে দেখলে মনে হবে একটা উল্টো নৌকোর ছাউ পড়ে আছে। এখানকার যে প্রাচীনতম মন্দিরগুলি 500 বছর 300 বছরের পুরনো, সেই এমন একটি মন্দির আপনি দেখাতে পারবেন না যেখানে নৌকো বিলাসের কথা মন্দিরের টেরাকোটার গাত্রে নেই। এখানকার মন্দিরের টেরাকোটাতে, এখানকার শিল্পের ভেতরে, সাহিত্যের ভেতরে নৌকো পূর্ণভাবে গ্রাস করে আছে। এখানকার যে ক্লাবগুলো, যে কলেজ এবং স্কুলগুলো, আমি দুটি, আমার পাশাপাশি আমি যে কলেজে পড়াই সেই কলেজের প্রতীক হলো নৌকো। আর আমি যে স্কুলে পড়তাম, আমার বাড়ির পাশেই জিরাট কলোনি হাই স্কুল, সেই স্কুলের প্রতীক হলো নৌকো। নৌকো প্রতীককে নানান রকম আঙ্গিকে সাজিয়ে বলাগড়ের সাংস্কৃতিক পীঠস্থানগুলি তাদের প্রতীক নির্বাচন করেছে, এবং এখনো কোনো প্রতীক নির্বাচনের সময় ওই নৌকোর কথাই এখানকার মানুষের ভীষণ রকম ভাবে মনে হয়। আর লোকশিল্প, যে উৎসব অনুষ্ঠানগুলো এই লোকশিল্পীরা পালন করে তার মধ্যে প্রধান উৎসব ওদের গাজন, এবং এই গাজনের উৎসবটিতে তারা মেতে ওঠে। আর একটি পুজোর কথা না বললে নয়, ওই মিত্র মুস্তাফিরা শুরু করেছিলেন। মিত্র মুস্তাফিদের বাড়ির ভেতরে আপনারা যদি আসেন তবে দেখবেন যে মন্দিরগুলো সাজানো আছে একটা অসম্ভব নতুন নিয়মে। আমরা সাধারণভাবে ওই আমাদের মন্দিরগুলো পূর্ব দিকে মুখ করে পশ্চিম দিকে পেছন দিয়ে আমাদের বসতে হয়, কিন্তু মিত্র মুস্তাফিদের বাড়ির ভেতরে, আঙিনার ভেতরে যে রাধা গোবিন্দ বিশ্রামের জন্য যে মন্দিরে এসে বসেন, সেই মন্দিরটির মুখ পূর্ব দিকে, এবং সেই মন্দিরটির মুখ পূর্ব দিকে। এবার পশ্চিম দিকে মুখ করে আমাদের বসে উপাসনা করতে হয়। এই রীতিটি পুরোপুরিভাবে একেবারে মুসলিম ধর্মের রীতি অনুযায়ী তৈরি। ঠিক একইভাবে এই বাড়ির ভেতরে আপনি দেখতে পাবেন একই আঙিনাতে রাধাকৃষ্ণ এবং মা কালীর পুজো, একই আঙিনাতে দুর্গা এবং শিবের পুজো। এতগুলো মন্দির বাড়ির আঙিনার মধ্যে রয়েছে, তার বাইরে প্রজাদের জন্য রঘুনন্দন মিত্র মুস্তাফি বিন্ধ্যবাসিনীর পুজো শুরু করেছিলেন, এবং এই বিন্ধ্যবাসিনী পুজোতে
মূল যারা অংশগ্রহণকারী ছিল এক সময় তারা এই নৌশিল্পীরা। এই নৌশিল্পীদের জন্য জমিদার একটি পুজোর ব্যবস্থা করে দিলেন, 1 মাস ধরে চললো একটি মেলা, তার ব্যবস্থা করে দিলেন, এবং এখানে যে বলি হয় যে মহিষ, সেইটিও কিন্তু এই অন্তজ সম্প্রদায়ের মানুষদের প্রয়োজনের জন্য তারা নিয়ে যান। এইরকম রীতি আজকে পর্যন্ত প্রচলিত। এই নিয়মটি, এই মেলাটি, এই উৎসবটি জমিদার শুরু করেছিলেন শুধু তার লোকশিল্পীদের বিনোদনের জন্য। এইটিও কিন্তু একটি ভিন্ন মাত্রার জমিদার হিসেবে রঘুনন্দন মিত্র মুস্তাফিকে চিহ্নিত করে, এবং লোকশিল্পীদের কাছে এই বিন্দবাসিনী পুজো রাসের সময় হয়। এটি একটি খুব বড় আঙ্গিকের উৎসব বলে আজকে পর্যন্ত চিহ্নিত হয়। এইবার আমি একটি মুসলিম বাড়িতে গায়ে হলুদের সময় যে গান গাওয়া হয়, সারা বাংলায় মুসলিম বাড়িতে গায়ে হলুদের সময় গান গাওয়ার রীতি আছে, আমাদের এখানেও আছে, কিন্তু আমাদের এখানে এই বলাগড়ের কাছাকাছি একটি জায়গা থেকে সংগ্রহ করা একটি গান ওই মুসলিম গায়ে হলুদের সময় গাওয়া আমি একটু উল্লেখ করি, তাহলে আপনি দেখবেন শুধু হিন্দু সংস্কৃতিতে নয়, মুসলমানদের সংস্কৃতির মধ্যেও কিন্তু এই নৌকো বিশেষ রকম ভাবে প্রভাব বিস্তার করতে সক্ষম হয়েছে। গানটি এই রকম: প্রথম পর্যায়ে পান চিনি, পাকা দেখা আশীর্বাদ, লগ্নপত্র ক্ষণ ধরা। এখানে গান গাওয়া হচ্ছে: ভরা নদী বাধা ঘাটে জোরে বাঁধালো, বল আল্লাহ আল্লাহ বল আল্লাহ আল্লাহ। ভরা নদীর বাঁধা ঘাটে জোরে বাঁধালো, বল আল্লাহ আল্লাহ বল আল্লাহ আল্লাহ। সেই লাইয়ে চাপবে আমার ছেলে লাল, সেই লাইয়ে চাপবে আমার ছেলে লাল, বল আল্লাহ আল্লাহ বল আল্লাহ। সেই লাইয়ে চাপবে আমার জোড়া বালা, বল আল্লাহ বল আল্লাহ। সেই লাইয়ে চাপবে আমার ছেলে লালের মা, বল আল্লাহ আল্লাহ বল আল্লাহ। এইরকম ভাবে বলাগড়ের সামগ্রিক জীবনের ওপরে, সামগ্রিক শিল্প ভাবনার ওপরে, সামগ্রিক সাহিত্যের ওপরে বলাগড়ের নৌশিল্প প্রভাব বিস্তার করেছে, এবং এই নৌশিল্পীদের যে দুর্বিষহ অবস্থা, সেই দুর্বিষহ অবস্থার জন্য এখন দায়ী নৌকো ফ্যাক্টরিগুলোর। আজকে যদি অবস্থা দেখতে আসেন, ধীরে 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 বন্ধ হতে হতে গুটি কয়েকে দাঁড়িয়েছে। তার অন্যতম কারণ হলো নানান প্যাটার্নের যে নৌকো আগে তৈরি হতো, সে ছিপ নৌকো থেকে ডিঙি নৌকো থেকে শুরু করে ছোট নৌকো, বড় নৌকো, নানান রকমের নৌকো, সেগুলো আজকে প্রায় বন্ধের মুখে। এখন ওই যন্ত্রচালিত ভুটভুটি বলাগড়ে এবং সামগ্রিক বাংলায় সেইগুলোই আমাদের যাতায়াত, জলপথে যাতায়াতের বা লঞ্চ জলপথে যাতায়াতের একমাত্র সম্বল। ফলে নৌশিল্পের কারখানাগুলিতে বরাত আসে না, এগুলো ক্রমান্বয়ে ধুঁকছে। আর বলাগড়ের নৌশিল্পীদের এই দুর্বিষহর জন্য কোনো সমবায় ব্যবস্থা সেই রকম ভাবে পাকাপাকি এখনো শুরু হয়নি। কিছু চলেছিল সমবায় ব্যবস্থার মাধ্যমে তাদের সাহায্য দান, কিন্তু সেইগুলো ওপর ছাড়া কিছু নয়। সবাই তার সামগ্রিকভাবে সে সহযোগিতা পায়নি। যদিও বর্তমান অবস্থায় এই 10-12 বছর হলো নৌশিল্পীদের সংগঠিত করে সমবায় ব্যবস্থার মধ্যে নিয়ে আসার জন্য সরকারিভাবে কিছু সহযোগিতা তারা পাচ্ছেন, এবং প্রান্ত শিল্পী হিসেবে সরকার যে সহযোগিতাগুলো করা শুরু করেছে বর্তমান সরকার, সেইগুলো তারা কিছু কিছু ক্ষেত্রে কিন্তু সেই সহযোগিতাগুলো পাচ্ছেন। আরেকটি বিষয়, এখানে নৌশিল্পের এই ক্রম অবনতির পেছনে কাঁচা মাল বাবলা কাঠ দিয়ে মূলত তৈরি হতো। এই বাবলা কাঠের ভীষণ অভাব এখন এই নৌকো বানানোর ক্ষেত্রে। বাবলা কাঠ প্রায় পাওয়া যাচ্ছে না। সুন্দরবন অঞ্চল থেকে মূলত এখানে কাঠটা আসতো, এখন বাবলা কাঠের বদলে অন্য কাঠ ব্যবহার করে নৌকো বানানো হচ্ছে। কিন্তু এই কাঁচামালের অভাব নৌশিল্পীদের নৌ অঞ্চলের অবক্ষয়ের একটা অন্যতম কারণ বলে আমাদের কাছে মনে হয়েছে। আর ক্রমান্বয়ে আগে, কিছুদিন আগে পর্যন্ত 10-12 বছর আগে এটা মাঝে মাঝেই দেখা যেত, শ্রমিক মালিকের দ্বন্দ্বে মাঝে মাঝেই ফ্যাক্টরিগুলো বন্ধ হয়ে যেত।
এবং সেই বন্ধ হয়ে যাওয়া ফ্যাক্টরিগুলো পরবর্তী সময় কিন্তু মানে অধিকাংশটাই খুলতো না, ক্রমান্বয়ে হারিয়ে গেছে এমন বহু ফ্যাক্টরি আছে। এইরকম ভাবেই আমি আজকে আমার মতো করে কিছু কথা আপনাদের সঙ্গে শেয়ার করবার চেষ্টা করলাম। আসলে আমার বলবার বিষয়টা ছিল, আমি এইখানকার নৌশিল্পীদের খুব কাছাকাছি থাকার জন্য সামগ্রিকভাবে আমি গিয়ে ওদের সঙ্গে কথা বলে, মানুষজনের সঙ্গে কথা বলে, ক্ষেত্র সমীক্ষা করে এবং তার সঙ্গে পড়াশোনা যাচাই করে যেটুকু সংগ্রহ করতে পেরেছিলাম আপনাদের মতো বিদগ্ধজনের কাছে এই প্রান্তভূমির কথা উপস্থাপিত করলাম। আপনাদের যদি ভালো লেগে থাকে আমার ভালো লাগবে, আর আপনাদের যদি ভালো না লাগে সেটা আমার ত্রুটি, আমার খান্তি। আপনাদের প্রত্যেককে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা, ধন্যবাদ আবার জানাই। আমাকে এই সুযোগটি করে দেওয়ার জন্য আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আমার এই ছোট্ট কথার এখানে আমি সমাপন টানছি। আপনাকে ধন্যবাদ জানাই পার্থবাবু, মনোজ্ঞ আলোচনা আমাদের উপহার দেওয়ার জন্য। আপনার আলোচনার বিষয়বস্তু এবং সমস্ত কিছুই বাংলায় আমরা শুনলাম। আমি রিকোয়েস্ট করব আমাদের ইন্টাক হুগলির পক্ষ থেকে সৌরদীপ ভট্টাচার্যকে, যারা আমাদের দর্শক তারা অনেকেই হয়তো বাংলার বাইরের থেকেও শুনছেন, কেউ বিদেশ থেকে শুনছেন, তাদের জন্য একটু আপনার বক্তব্যটা ইংলিশে সাম আপ করে দিবে, তারপরে আমরা ইন্টারাকশন বা আলোচনায় আপনার সাথে যাব। ওভার টু ইউ সৌরদীপ, প্লিজ। Thank you very much. Am I audible and visible on Antaradeep? Yes, Shomadip. Okay, thank you very much. Okay, thank you very much, Professor Chattopadhyay, for that extremely enlightening and enriching session. I will not take much time. I'll just shortly give a short summary of what Professor Chattopadhyay said. Now, as you have all noticed, the title of his talk was the boat industry of the district of Hooghly in the context of its history and culture. Now, I shall mainly explain the main points from his argument. One, as he has mentioned, it's very important for us to know the location of Bolagor. Now, if we look at the map of Bolagor, we shall find that it coincides with the bank of Bhagirathi. And at one time, to the south of Bolagor lay Saraswati, and to the west Behula, and to the east was the Bhagirathi river, and in the middle was the Kana Nodi, the Kana river. Now, Bolagor was mainly wetlands, and the profession of the people of Bolagor is fishery, or they're fishermen. Now, so that's sort of the background. Now, there are many reasons as to why the boat industry flourished at Bolagor. Now, one of the main reasons is, as we have all heard of the extreme importance of Shoptogram in the industry and in the trade and commerce, of the proliferation of trade and commerce in Bengal. Now, Shoptogram was located very close to Bolagor, and all the big boats that left the port of Shoptogram were built at Bolagor, and which is why Bolagor therefore rose to prominence during the time of trade and commerce, the development of trade and commerce at Shoptogram. The other important cause was the presence of the Portuguese, the advent of the Portuguese Bengal, and the ways in which they developed, they proliferated, they expanded their presence, especially the Portuguese dacoits, or the robbers, who were associated with robbery in different parts of Hooghly, and it is believed that these robbers actually played a very operative role in the manufacture, the sponsorship, and the use of boats that were manufactured at Bolagor. Another important reason, as mentioned by George Toynbee,
was that between the years 1795 and 1845, Hooghly was was infamous, you could say, for robbery. And like, for instance, one of the most infamous names was Bishu Dakat, and it is believed that these robbers also used the boats that were manufactured by the boat manufacturers of Bolagor. Now, another very important reason was, as we know, in Krishnanagar, Bhabananda Majumdar sponsored or helped Mansingh with a naval fleet, which played a very important role in the defeat of Pratap Rai of Joshore. And the fleet that was used was actually manufactured. The boats were manufactured at Bolagor. Also, when when Sirajuddaula attacked the British port, the British sort of what we call Ghati, or the place, the cantonment at Bagh Bazar, he used the boats that were manufactured at Bolagor. And similarly, when Robert Clive had attacked Plassey, he also used the same kind of boats which were manufactured there. So we kind of understand the historical extreme, the great historical importance and the economic importance of Bolagor's the boat industry in the socio-economic and historical context of Bengal. There were two other reasons, as Professor Chattopadhyay mentions. One is the presence of the Turkish people and their attack on the Sen dynasty, and they also used the boats that were manufactured at Bolagor, and also the fact that Bolagor, many areas in and around Bolagor were subjected to flood, because of which the people of Bolagor used the boats from that place to flee the area, to go to other places. So they also have certain the social importance, the social aspect of the role of boats, simply not economic. So the next part is, Sir has very elaborately mentioned to us the various procedures, intricate procedures that are involved in the manufacture of the boats at Bolagor. I shall not go too much into it, but I just would like to say that, as he mentions, that the boards that were used to manufacture the boats, basically, they were not joined to each other using nails, but using some form of adhesive to form a singular platform. And that's how the shell of the boat was made out of the singular platform. That's actually very interesting. Well, I shall quickly move on to the socio-economic conditions of the people who actually manufacture the boats. They belong to two main communities, as Sir mentions. One is the Rajbongshis and the other the Nikari community. The Rajbongshis can be divided into the Heles, or the farmers, and the fishermen, the Jele, okay, who were actually involved not only in fishing but also in the manufacture of the boats. Now, the other set of manufacturers, the other community of manufacturers, were the Muslims, who belong to the Nikari community. Now, how are these people, the manufacturers, paid in this particular industry? That's an important point. One, they're paid according to the hours of labor that they put into the manufacturing system. The second is according to their social position. The third would be in the context of the caste system that they belong to. So the caste hierarchy and stratification plays a very important role in the salary that they receive. The fourth is according to the Furan system, and the fifth is according to the age of the manufacturers. Now, what are the basic characteristics or the nature of the manufacturers? One is they live in extreme poverty, and almost they belong to the marginalized sections of the community, and they are always they live in the tension of losing their job due to the loss of demand. Now, the salary that they receive is still remaining in a very archaic state now, and because of which the extreme exploitation that they face forces them to drink and suffer from diseases such as tuberculosis and arsenic.
and many of them are losing their jobs, and for many of them, due to the extremely bad financial conditions, the only form of entertainment at their homes are the radios. And there is almost no consciousness of a uniform resistance against the exploitation that these laborers face, and many times they have to go to other places for work. And also the women, there is also a gender factor here, where the women are basically not allowed to touch the boats while they are being manufactured. Now, there are various songs that are sung, that are produced. There's the cultural aspect of this particular community, and I'm not going into the actual transliteration of the songs, but they usually manifest the extreme poverty and the sadness and the exploitation that these people face on a daily basis. Now, they also give rise to certain puzzles, very interesting puzzles and proverbs that they have. I'm not going into that, but I will come to the last two very important aspects. One is, why is the boat industry at Bolagor almost on the verge of extinction at the moment? And there are 6 main reasons, as Professor Chattopadhyay shares with us. One is the construction of main roads, because of which the dependence on water or riverine trade or riverine route has decreased over time. The importance that is paid to the railways, the railway transport has also led to the decrease in the kind of trust or the dependence on the riverine route. Also, the people who use the riverine route, they usually use trawlers or kind of what we call the launches. They do not use boats anymore, and there is a lack of raw materials and a lack of work. All right, and in what ways? The final point is, in what ways can we look after the development of the boat manufacturers? One, we can provide, the government can look forward into providing loans from the banks and the use of advanced technologies. And the government should also look forward into helping these manufacturers in whatever ways possible to decrease the amount of exploitation that they're facing, and also kind of rescue them from the conflict of the owners of these industries. So these are some of the main points that have been discussed by Professor Chattopadhyay. I shall stop at the moment and hand the mic over to Antarati. Thank you very much. Thank you, Saurabh, for that summing up. Partho Babu, লিভারপুল থেকে আমাদের সাথে আছেন ডক্টর ইয়ান ম্যাগেডেরা। উনি ফরাসি ভাষা ও সাহিত্যের অধ্যাপক। মূলত আপনার ইংলিশ ট্রান্সলেশনটার জন্য উনিও আপনার বক্তব্যের অংশীদার হয়ে গেলেন আজকে। এরপরে আমি দেখে নিচ্ছি আমাদের হুগলি ইন্টাকের লাইফ মেম্বার শ্রী শুভ্রাংশু কুমার রায় মহাশয়কে, এবং আমি ওনাকে রিকোয়েস্ট করছি যে আপনার সাথে ইন্টারঅ্যাকশনটা শুরু করতে। ওভার টু ইউ শুভ্রাংশু দা। শুভ্রাংশু দা, আপনি আনমিউট করুন, মাইক্রোফোনটাকে আনমিউট করে আপনি আপনার আলাপচারিতা শুরু করুন। শুভ্রাংশু দা, মাইকটাকে একটু আনমিউট করতে হবে, আমরা আপনার কথা শুনতে পাচ্ছি না। আপনাকে দেখা যাচ্ছে কিন্তু আপনার কথা আমরা শুনতে পাচ্ছি না। একটু যদি কাইন্ডলি আপনি মাইকটাকে আনমিউট করেন। হ্যাঁ, এবার শোনা যাচ্ছে। অত্যন্ত সুন্দর একটা আলোচনা, এবং যেখানে কারিগর থেকে শিল্পী, এবং শুধু কারিগর থেকে শিল্পী না, সেখানকার রাজনীতি, অর্থনীতি সবগুলোকে নিয়ে এবং জীবন জীবিকাকে নিয়ে খুব সুন্দর আলোচনা। প্রথমে ধন্যবাদ জানাই। আমি শুরু যেটা করছি সেটা হচ্ছে যে, প্রথমে একটা প্রশ্ন করি যে, আপনি অনেক সেখানকার বলাগড়ের অনেক দ্রষ্টব্য জিনিস বলেছেন, যেখানে ঐতিহ্য এবং ইতিহাস দুটোই খুব সম্পৃক্ত। অনেকগুলো উদাহরণও দিয়েছেন।
এখন এখানে এটা কি সম্ভব যে এই এই যে দ্রষ্টব্য যে জায়গাগুলো আপনি বলেছেন যে বলাগড় possessed a rich and unique culture of this boat industry associated with social and cultural heritage. It is a valuable historical and heritage resource center for researchers and lovers of history. So West Bengal or local tourism is expected to take steps. Is there any information? একটুখানি যদি বলেন। না, সেই অর্থে আমাদের এই অঞ্চলের পর্যটন হিসেবে অঞ্চলটিকে নিয়ে আসার ক্ষেত্রে একবার এর আগে আমাদের যিনি সাংসদ ছিলেন তিনি সংসদে এটি মুভ করেছিলেন এবং সেইটি ভাইরাল হয়েছিল সমস্ত ফেসবুকে, তার বক্তৃতাটি। এবং তারপরে একটু নড়ে চড়ে বসেছিল সরকার আমাদের এই সন্নিহিত অঞ্চলের মন্দিরগুলো পর্যটন শিল্পের আওতায় আনার জন্য কিছু কাজকর্ম শুরু হয়েছিল, কিন্তু সেই যেমন অতলে তেমনি অতলে তলিয়ে গেছে। তবে একটা তথ্য দিয়ে রাখি যে এখানকার 3টে মন্দিরকে ওই হেরিটেজ কমিশন থেকে যে রক্ষণাবেক্ষণের জায়গাটা, বিশেষ করে আমি ওই চণ্ডী মণ্ডপের কথাটা যে বললাম, সেই মন্দিরটা প্রায় ঘুম লেগে যাচ্ছিল এবং ওই যে দারুতক্ষণ শিল্প যেটা বার্মিজ শিল্পীরা এসে তৈরি করেছিলেন সেইগুলো পোকায় খেয়ে যাচ্ছিল। সেইগুলোকে যতটা সম্ভব ওষুধপত্র দিয়ে চেঁচে ফেলে দিয়ে যতটা সম্ভব রাখা, এবং অধিকাংশটা আছে। যদি এইটুকুও না হতো ওই সাহায্যটুকু হেরিটেজ কমিশন থেকে, তাহলে হয়তো মন্দিরটা এতদিনে ওই ভগ্ন অবস্থায় মানে পড়ে থাকতো। তার মানে এখনো সম্ভাবনা আছে, নিশ্চয়ই আছে। এবং আমাদের যে কোশ্চেন যেগুলো এসছে তার মধ্যে মিস্টার বাসুদেব মালিক একটা খুব ভালো প্রশ্ন রেখেছেন যে ইজ দেয়ার এনি আর্কিওলজিক্যাল এভিডেন্স অফ বলাগড় বোট অফ হিস্টোরিক পিরিয়ড। তার মানে কি আমরা দেখতে চাইছি, যারা হেরিটেজ লাভার, যারা হিস্ট্রি লাভার, তারা ওইখানে দেখতে চাইছে। তো এরকম কোনো আর্কিওলজিক্যাল এভিডেন্স ওখানে আছে? না, সেই এভিডেন্স মানে আমি ওই যে কথাগুলো আপনাকে মানে বলবার আমি চেষ্টা করেছি যে এখানকার ওই লোককালচার, এখানকার মন্দির শিল্প, এখানকার দারু শিল্প, এইগুলোর ভেতরে ওই 500 বছর ধরে পুরনো যে মন্দিরগুলো, ধরুন আমি আরেকটা মন্দিরের কথা বলতে গিয়ে ভুলে গেছি, মানে বাংলায় একমাত্র জগদ্ধাত্রীর কোনো মন্দির কোথাও নেই, সেটা কৃষ্ণনগরেও নেই। বাংলার একমাত্র প্রথম জগদ্ধাত্রীর কোনো মন্দির সোমরাবাজার অঞ্চলে, এবং সেই মন্দিরটি এখন যদিও মন্দিরের ওপরটা ওরা ভেঙে চুরে ওদের মতো করে তুলে নিয়েছে, কিন্তু আমাদের ছোটবেলাটায় আমরা দেখেছি যে দূর থেকে একটা শাল বাগানের মধ্যে মন্দিরটি ছিল, দূর থেকে দেখলে ওই একটা নৌকোর মতো মনে হতো, যেটা ওই শ্রীপুর রাজবাড়ির মন্দিরটাতেও হয়। এই জায়গাগুলো নৌকো কেন্দ্রিক এই নিদর্শনগুলো কিন্তু যদি আপনি খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে চান, মন্দিরগুলোকে কেন্দ্র করে আপনি যেমন দেখতে পাবেন, তেমনি ভাবে বেশ কিছু কাঁথা, তার মধ্যে একটি আমার সংগ্রহে আছে। আমাদের ইচ্ছে আছে আমাদের কলেজে একটি, আমি ইত্যাদির সঙ্গে কথাও বলেছিলাম, বাসুদেব বাবুর সঙ্গে কথা বলেছিলাম যে আমরা কিছু পুঁথি সংগ্রহ করতে পেরেছি কলেজের হয়ে। মানে প্রায় 40টি পুঁথি আমাদের সংগ্রহে আছে, একজন আমাদের কলেজকে আমার কাছে এসে দিয়ে গেছে, কলেজে রাখা আছে সেগুলো। আমরা এই অঞ্চলের বৌদ্ধ অঞ্চল হিসেবে এই অঞ্চলটি ছিল, এবং এখনো বৌদ্ধ বাড়িতে এখানে পুজো হয়, দুর্গা পুজো হয় শিবের বদলে বুদ্ধদেবকে বসিয়ে। এই জায়গাগুলো তো এখনো এখানে আছে। এই আমাদের মানে ইচ্ছে আছে যে এই যা সংগ্রহ, আমরা ওই কাঁথার কথাটা বলছিলাম, একটি কাঁথা আমি সংগ্রহ করেছি একটি মুসলিম বাড়ি থেকে, এবং সেই কাঁথার বিষয়টি আপনি ভাবলে আশ্চর্য হয়ে যাবেন। কাঁথাতে যে ছুঁচ দিয়ে আঁকা হয়েছে পুরোটাই 4টে নৌকোকে 4টে দিক থেকে মিলিয়ে একটা ডিঙি, 4টে ডিঙি নৌকোকে একটি কাঁথার ভেতরে তার সূচি শিল্প রূপ ফুটে উঠেছে। এইখানে আরেকটা কথা বলে নি, এই যে দেখানোর ব্যাপারে আরেকটা জিনিস আপনাকে বলতে হবে যে আপনি ওই টাইপ অফ বোটস আপনি বলেছেন যে কত রকম টাইপের, এরা এই ব্যাপারেও একটা প্রশ্ন এসছে যে স্যার দ্য আর্ট অফ বোট মেকিং seems to be intermingling with religion.
as with any avenue of life. So do you think this led to a secular outlook among the people in the region? তো না, আপনি যে ওই পুঁথি সংগ্রহ করেছেন, কাঁথা সংগ্রহ করেছেন, তার সঙ্গে নৌশিল্পের এই ব্যাপারটাও আসবে, যেখানে উনি বলছেন যে এটা সেকুলার আউটলুক কি পাওয়া যাচ্ছে? না, দেখুন, নৌশিল্প অঞ্চলে যারা নৌকো বানায়, আমি শুরুতে বলেছিলাম, এখন যদিও তাদের মধ্যে লেখাপড়ার প্রচলনটা শুরু হয়েছে বা তাদের বাড়ি থেকেও MA BA পাস করছে ছেলেরা, কিন্তু যারা নৌকো সাধারণভাবে বানাতো, দারিদ্র সীমার একেবারে নিচে বাস করা, জীবনানন্দের কবিতায় বিপিন গগন শশীর মতন পাতায় উড়ে যাওয়া মানুষ, যারা লেখাপড়া জানে না এবং ওই ধর্মকে ভিত্তি করে তাদের জীবন পরিচালিত হতো। কিন্তু লক্ষণীয় বিষয় হলো এই যে আমি সার্বিকভাবে তাদের সংস্কারগুলোর মধ্যে, লোক সংস্কারগুলো নৌকো বানানোর সময় ধর্মীয় প্রভাবের কথা যেমন দেখতে পাচ্ছি, একইভাবে কিন্তু একটি নিকিরি এবং একজন হেলে পাশাপাশি পিঠে পিঠ ঠেকিয়ে নৌকো বানাচ্ছে। এর থেকে অসাম্প্রদায়িক বিষয় আর কি হতে পারে বলুন? আবার একই সঙ্গে দেখুন, ওই যে ডাকাতি কথা আপনি বললেন, তারা সিরাজকেও সাহায্য করছে, আবার ক্লাইভের নৌকো তৈরি সেখানেও কিন্তু সাহায্য করেছে। নিশ্চয়ই। এবং এইখানটায় আরেকজন প্রশ্ন করেছেন, সুভাষ সেন, যে তিনি যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ কিভাবে বলাগড়ের নৌশিল্পের ওপর প্রভাব সৃষ্টি করেছিল, এটা কিছু বলা যাবে? এই প্রশ্নটি ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন বলে আমার কাছে মনে হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় পর্বের যে সামগ্রিক হুগলি জেলার ওপরে তার প্রভাব, বিশেষ করে অর্থনৈতিক প্রভাব, আমাদের বলাগড় অঞ্চল তখন ক্ষয়িষ্ণু জমিদার শাসিত অঞ্চল, এবং এই অঞ্চলে সেই সময় ভূপতি মজুমদারের নেতৃত্বে বিপ্লব সংগঠিত হচ্ছে, ধীরে ধীরে গড়ে উঠছে এই অঞ্চলে। এবছর শতবর্ষ, আমি আপনার লেখা থেকেই ওই শতবর্ষে এবারে নৌ বিপ্লবী, আমাদের 9 জন নৌ বিপ্লবী ফাঁসি হয়েছিল, তার বাড়ি আমাদের এই নৌশিল্পাঞ্চলের খুব কাছাকাছি আমার কাছে একটি অঞ্চলে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পিরিয়ডে আমাদের এখানে স্বাধীনতার সংগ্রামীরা, সশস্ত্র সংগ্রামীরা সেই অর্থে বলাগড়কে কিন্তু গ্রাস করতে পারেনি। বলাগড় পরিচালিত হয়েছে সাধারণভাবে অহিংস রাজনীতির প্রভাবে, গান্ধীজির প্রভাবে। এখানে সনদ মুখোপাধ্যায় বলে একজন মানুষ, তিনি নেতৃত্ব দিয়েছেন। ভূপতিবাবু মাঝে মাঝে তার বাড়িতে আসতেন ভর্তিপাড়াতে, তিনি কিয়দংশ নেতৃত্ব দিয়েছেন। শিশির বন্দ্যোপাধ্যায় বলে একজন স্বাধীনতা সংগ্রামী, ওই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় পর্বের মানুষ, তিনি বড় সমাজ সংগঠক ছিলেন, তিনি নেতৃত্ব দিতেন। ফলে এই অঞ্চলে কিন্তু সহিংস রাজনীতির প্রভাব যেমন পড়েনি, ঠিক একইভাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধে খুব যে ক্ষয়ক্ষতি আমাদের হুগলি জেলাতেও হয়েছিল তা কিন্তু ইতিহাস বলছে না। বলাগড়ও খুব ক্ষয়ক্ষতির মধ্যে পড়েনি। বলাগড়ের এই গ্রাম জীবনে সেই অর্থে আমার বিশ্বাস যে নৌশিল্পের উপরে বিরাট কিছু প্রভাব দ্বিতীয় বিশ্বযুদ্ধ ফেলতে পেরেছিল, এটা আমার মনে হয় পারেনি বলেই আমি বিশ্বাস করি। হ্যাঁ, আমি একটা ওয়েবিনারে আছি। শুভ্রাংশু বাবু, আপনি আনমিউট করুন, আপনার মাইকটা মিউটেড হয়ে গেছে। শুভ্রাংশু বাবু, আপনাকে শোনা যাচ্ছে না। হচ্ছে? হ্যাঁ, এবার হয়েছে। আপনার যে এই ব্যাপারে এখনো পর্যন্ত কালেকশন করলে একটা অনেক বড় জায়গা পাওয়া যাচ্ছে, তাহলে যে জায়গায় নৌশিল্পের সঙ্গে নৌ আন্দোলন এবং নৌ বিদ্রোহ ঠিক বলবো না, এখানকার সোশ্যাল মুভমেন্টটাকেও ধরতে পারা যায়, তাই তো?
হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই। এখানে আপনার শুনে খুব খুব সুন্দরভাবে আমাদের অরিজিৎ সরকার বলেছিলেন, উই আর ফরচুনেট এনাফ টু উইটনেস সাচ অ্যান অনেস্ট অ্যান্ড প্যাশনেট ডেলিভারি। আমাদের দেবাঞ্জন মিত্র বলেছেন, কনগ্রাচুলেশন স্যার ফর সাচ এ ওয়ান্ডারফুল ন্যারেশন, ইট ওয়াজ সাচ এ পারফেক্ট কালচারাল টার্ন, study through object analysis. It reminds me of Peter Brook's studies and works. I am unaware of any equivalent work done in this region. More than the historically, I am totally impressed by the historiographical interpretations. আমাদের অ্যান ম্যাকডেরা বলেছেন, it seems that the boat industry could disappear or erode in the same way as the weavers. তবে আমরা এতটা হবো না, মনে হচ্ছে যে একদম ডিজাপিয়ার করবে না। আপনার তো এটা কি মনে হয় যে এখনো পর্যন্ত এটা বোট ইন্ডাস্ট্রিতে সামহাও এটা চলা উচিত? কারণ নৌকো তো এখনো পর্যন্ত আমাদের একটা জলপথ, মানে জলপথে খুব প্রয়োজনীয়। হ্যাঁ নিশ্চয়ই। জলপথকে তো আমরা একদম বাদ দিতে পারছি না, এবং মাছ ধরাটাকেও বাদ দিতে পারছি না, তাই তো? হ্যাঁ নিশ্চয়ই। অ্যান ম্যাকডেরা এখানে একটা জিনিস বলেছেন যে, আর দেয়ার এনি ইয়ং বোট ওনার্স any who appreciate the historical and cultural value of the boats and the tradition? এটা কি কেউ ধরে রাখছে, মানে কোনো ইয়ং বোট ওনার্স আছে যারা এই ব্যাপারটাকে ধরে রাখার মতন জায়গায় ভাবছেন? না দেখুন, সেই অর্থে আমাদের এখানে নৌকোকে ভিত্তি করে কোনো সংগঠিতভাবে তার প্রিজার্ভেশনের জন্য বিরাট যে চিন্তা ভাবনা সেটা নিয়ে যেমন নেই, তেমনি একটি বিষয় আমি শেয়ার করছি সবার সঙ্গে। আমি এই যে বইটি দেখালাম, নৌকো বানানোর যে প্রসেস, যে আঁকাগুলো দেখালাম, স্কেচগুলো, এই প্রসেসটা একদম প্রবহমান সময় ধরে বলাগড়ের ফ্যাক্টরিগুলোতে হয়ে আসছে। এই প্রসঙ্গে এখানকার যিনি ওই নিমাই বাড়ি, তিনি মারা গেছেন, যার বাড়িতে সুব্রত মুখোপাধ্যায় এসে বলছিলেন, এই নিমাই বাড়িকের বাড়িতে একটি খাতাতে এই নৌকোর 500 বছর আগে থেকে যে প্রসেসে বানানো হয় তার একটা লিখিত রূপ সেই সময় লিপিতে আমি দেখার সুযোগ পেয়েছিলাম। জানি না সে খাতা এখনো আছে কিনা, তিনি আজকে নেই পৃথিবীতে। তার ছেলেরা ওই ফ্যাক্টরির মালিক, এবং আপনাদের চুচুড়াতেই তাদের মৈত্রী ডায়াগনোসিস সেন্টার বলে একটি বড়। তাহলে আপনি যখন ওটা দেখেছেন, তাহলে আরেকটা কোশ্চেন এখানে এসছে, একসঙ্গে বলিনি। পূর্বা চ্যাটার্জি করেছেন যে, ডু ইউ থিঙ্ক বলাগড় is trapped in its riverine past, the Saptagram connect, and just refuse to move on? উনি বলছেন যে, just a query, did the Bolagarh society consist of only marginal people mainly? If not, what kind of mixed society did it have? As it a case study for how marginal people continue to strive in anonymity, or do they really have a tale to tell? Someone like Chand Sadagar in local folklore and history would be interested to know. Actually, সাধারণ মানুষ কিভাবে বাঁচছেন, মার্জিনাল পিপল কিরকম ভাবে বাঁচছেন, উনি এটার উপর জোর দিয়েছেন। হ্যাঁ, আমি তো ওইটা বলবার চেষ্টাও তখন করেছিলাম যে যে সময় আমি কাজটা করেছিলাম এবং আজকে যদিও সরকারি সাহায্য কিছু পেয়ে ওদের ঘর দুয়ারটা একটু ধাতস্থ হয়েছে, থাকার মতো জায়গা কিছুটা হয়েছে এই প্রকল্প, গীতাঞ্জলি প্রকল্প এই টাকা পয়সাগুলো পেয়ে। যে সময় ধরুন আজকে থেকে 15-20 বছর আগে যখন আমি কাজটা করছি, ওই কলকাতা সন্নিহিত অঞ্চলের যে অত্যন্ত গা ঘেঁষাঘেঁষি করা বস্তির মতন বাড়িতে থাকা, এইটা ওইখানকার অধিকাংশ শিল্পীদের এই করুণ অবস্থা ছিল। এবং অধিকাংশ শিল্পীরা যে টাকা মাইনে পেতেন এবং সংসার প্রতিপালনে হিমশিম খেতে হতো, একাধিক বাড়িতে, প্রায় বাড়িগুলোতেই অধিক বাচ্চা কাচ্চা, এবং সেইটা অর্থনীতির ফলের জন্যই, তাদের বিনোদনের অন্য কোনো জায়গা নেই। তাদের সিনেমা হলে টিকিট কেটে
দেখতে যাওয়ার জায়গা নেই। তাদের সঙ্গে কথা বলে মনে হয়েছে সেই আদিম বিনোদন, রাত্রিবেলাকার মানব মানবীর আদিম বিনোদনই তাদের একমাত্র অবলম্বন, এবং এইটি সম্পূর্ণভাবে এর জন্য অর্থনীতি দায়ী। এক একটা বাড়িতে 4 জন 5 জন 6 জন করে ছেলে মেয়ে। আমি একটি বাড়ির ওই ছেলে মেয়েদের নামের তালিকাটি আপনাকে বলি। সেই বাড়ির বড় মেয়ে, সেই মেয়েটির নাম আমার এখনো মনে আছে, আমি কথা বলতে গিয়ে। মেয়েটির নাম ট্যাপন। তাদের নামগুলো এরকম: ট্যাপন, বুড়ি, লটকা, টুরি, ফটকা, চটকা। এই হচ্ছে তাদের নাম রাখার পদ্ধতি। এক একটা বাড়িতে 6 জন 7 জন করে ছেলে মেয়ে। ফলে তার মানে এখানে কি মাইগ্রেশন হচ্ছে? এখানকার থেকে লোক চলে আসছে, অন্য জীবিকায় বাইরে চলে যাচ্ছে। তো সেটা আমি তো বলেছি আমার বলার সময়। অধিকাংশ নৌশিল্পীরা মানে এখন যে অবস্থায় তারা দাঁড়িয়ে, একদল তো কিছু পড়াশোনা করে, বিশেষ করে ITI কেন্দ্রিক এই ধরনের পড়াশোনা, বৃত্তি কেন্দ্রিক পড়াশোনা করে তারা চাকরি বাকরি পাচ্ছে বা ফ্যাক্টরিতে কাজ করতে যাচ্ছে, এইটা একটা দল। আর এক দল, তারা এই অঞ্চলে মাইনে কম, শঙ্করপুরে মাইনে বেশি পাচ্ছি, সেই জন্য এই অঞ্চল ছেড়ে শঙ্করপুর অঞ্চলের দিকে চলে যাচ্ছে নৌকো বানাতে, অথবা এখানকার মালিক তাদের নিয়ে চলে যাচ্ছেন শঙ্করপুরে, অথবা রাজমিস্ত্রির মতন কাজে বা 100 দিনের কাজে তারা রিলেটেড হয়ে যাচ্ছেন, যে নৌকো সারাদিনের পরিশ্রমে আমি যা পাবো 100 দিনের কাজ করলে তার থেকে বেশি টাকা পাবো, সময় কম লাগবে। এই জন্য এই শ্রমিক স্থানান্তরিত হয়ে যাচ্ছে ক্রমশ এই নৌকো শিল্পটার থেকে। তার মানে নৌকো শিল্পের যে আরো যে উন্নতি, এই উন্নতির ব্যাপারটা বুঝতে পারা যাচ্ছে না। যে জায়গায় আমরা বাইরে গেলেই তো বোটিং করি, ট্যুরিজমে বোটিংটা একটা তো ফ্যাক্টর, কিন্তু সেখানে তো অনেক নৌকোটাকে উন্নত করা হচ্ছে। বা বিশেষত বাংলাদেশে গেলে তো আমরা যে নৌকো দেখি, অসাধারণ অসাধারণ সব নৌকো, এখানে সেই যে ব্যাপারটা হয়ে উঠলো না। না, হয়ে উঠলো না, কিন্তু আমি ওই যে বললাম যে বিগত 10-12 বছর ধরে একটা ওই সমবায় কেন্দ্রিক ভাবনা চিন্তার মধ্যে ওদের নিয়ে এসে লোকাল পঞ্চায়েত চেষ্টা করছে না তা নয়। এবং সব থেকে ইন্টারেস্টিং হচ্ছে, এখন ওই সরকারি লোকশিল্পীরা যে সরকারি সাহায্যগুলো পাচ্ছে, সেই সাহায্যের আওতায় এরা কেউ কেউ আসার ফলে তবু কিছু শিল্পী এখনো টিকে আছে এই নৌকো ফ্যাক্টরি গুলোর সঙ্গে। আচ্ছা, আরেকটা প্রশ্ন হচ্ছে মিস্টার C.S. ভট্টাচার্যের কাছ থেকে। ডিউরিং বুদ্ধ এরা, Magha was center of boat making. During 7th, 8th centuries, Koibarta Vidroha boat helped Koibarta's boatmen farmers to grab power. Is it fact that Magadh to Malda later settled at Bolagar, as Saptagram was key to Bengal as trade capital? আমি কি রিপিট করবো? আমি কি বোঝাতে পেরেছি? হ্যালো, হ্যাঁ স্যার, আরেকবার বলুন। হ্যাঁ, ডিউরিং বুদ্ধ এরা আমার মনে হয় যে ওনার কিছু যান্ত্রিক গোলযোগ হচ্ছে, তো আমি ওনার হয়ে প্রশ্নটা একটু করে দিচ্ছি। এটা আমাদের পার্টিসিপেন্টদের পক্ষ থেকে একজন করেছেন, C.S. ভট্টাচার্য। উনি বলছেন যে ডিউরিং বুদ্ধা এরা মাগ ওয়াজ দ্য সেন্টার অফ বোট মেকিং, আর 7th and 8th centuries কৈবর্ত বিদ্রোহর সময় বোট হেল্পড কৈবর্তস অর দ্য ফিশারম্যান টু গ্র্যাব পাওয়ার। তাহলে is it a fact that Magadh to Malda later settled at Bolagar? কারণ সপ্তগ্রাম কি টু বেঙ্গল ছিল অ্যাজ আ ট্রেড ক্যাপিটাল। এইটা কি ঠিক কথা যে মগধ থেকে মালদার পরে বলাগড়ে সেটেল করেছিল? এটা নিয়ে আপনার কিছু বলার আছে? এই প্রসঙ্গে কিন্তু আমি কোনো প্রামাণ্য তথ্য পাইনি। জাস্ট একদম শেষ প্রশ্নে চলে যাব, সেটি আমাদের পার্টিসিপেন্ট করেছেন
শ্রী শুভম আমি, উনি বলছেন যে in Banglar Dakat by Jogendranath Mitra, we come across accounts of the dacoits who belong to Damodarha and use sheep to plunder the houses of the Zamindar. Did the boat industry have a connection with that? যোগেন্দ্রনাথ গুপ্ত, উনি মিত্রটাকে সংশোধন করেছেন। যোগেন্দ্রনাথ গুপ্তের বই বাংলার ডাকাতে উনি রেফার করে বলছেন যে এরকম একটা অ্যাকাউন্ট উনি শুনেছিলেন যেখানে ডাকাতরা নাকি ছিপ নিয়ে বেশ জমিদারদের বাড়ি লুট করেছে। এটার কি কোনো কানেকশন আছে বোট ইন্ডাস্ট্রির সাথে? হ্যাঁ, আমি আমার মানে আলোচনাতে আমি ওই ডাকাত কমিশনের কথা বলেছিলাম যে ওই ছিপে ডাকাত নিয়ে, ওই ছিপে নৌকো নিয়ে তারা ডাকাতি করতে যেত এবং এই সামগ্রিক বাংলার ডাকাতদের নিয়ে যে গবেষণাগুলো হয়েছে, যারা গবেষণা করেছেন তারা প্রত্যেকে কিন্তু এই জলপথে ডাকাতিতে এই নৌকো ব্যবহৃত হতো এবং সেই নৌকো তারা সংগ্রহ করতেন বলাগড় থেকে। এমন অভিমত কিন্তু ডাকাতি কেন্দ্রিক প্রতিটি গবেষণায় প্রায় উঠে এসেছে। এটা আমি এই তথ্যটি কিন্তু উপস্থাপিত করতে পারি। নৌকো, বলাগড়ের নৌকোর সঙ্গে ডাকাতির সংযোগটি অঙ্গাঙ্গিভাবে বিজড়িত। ডুমুরদহ অঞ্চলে ওই বিষে ডাকাত তিনি কিংবদন্তি হন আর না হন, কিন্তু এই অঞ্চলের কিংবদন্তিতে রঘু ডাকাত, বিষে ডাকাত, রঘুনন্দন রায়, বিশ্বেশ্বর রায় তাদের নাম ছিল। দেবগণের মর্তে আগমন সেই সময় একটি খুব উল্লেখযোগ্য আঞ্চলিক ইতিহাস নিয়ে কাজ করা প্রথম বই। সেই গ্রন্থের মধ্যে আছে যে এদের তাড়নাতে ডুমুরদহ অঞ্চল ধরে যে কোনো মানুষ বলাগড় অঞ্চলে ঢুকতে ভয় পেত, তাদের থেকে জিনিসপত্র কেড়ে তাদের হত্যা করা হতো এবং তারা ব্যবহার করতেন এই বলাগড়ের নৌকোকে। লোকশ্রুতি আছে যে তারা কিছু নৌকো ফ্যাক্টরির মালিক হিসেবেও গোপনে তারা কাজ করতেন এবং তারা এই ডাকাতির ক্ষেত্রে বলাগড়ের নৌকোর আশ্রয়েই ডাকাতি করতেন। এই কথা যেমন লোকশ্রুতিতে আছে, সেই সময়ের আঞ্চলিক ইতিহাস যারা লিখেছেন তাদের রচনার ভেতরেও আছে। ধন্যবাদ পার্থবাবু আপনাকে। আপনি দীর্ঘ 30 মিনিট প্রায় আমরা হতে চলেছি আপনার সাথে আমরা ইন্টারাকশন করলাম। আমাদের দর্শকদের বিভিন্ন প্রশ্নের আপনি উত্তর দিয়েছেন। কখনো আপনি আমাদের প্রশ্নে টেনে নিয়ে আরো একটা অধ্যায়ে চলে গেছেন, কখনো আমরা আবার আপনাকে আবার সেখানে এনেছি। আমাদের শ্রোতা যারা, আমাদের দর্শক যারা, তাদেরকেও আমি ধন্যবাদ জানাই। এখানে আমাদের মধ্যে অনেকেই আছেন যিনি যারা প্রশ্ন করেছেন, যারা কমেন্ট করেছেন, সকলকে ইন্টাক হুগলি চ্যাপ্টারের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। এবং একই সাথে যেরকম আমরা প্রতিবার করে থাকি যে পরবর্তী পর্যায়ে আমাদের যে লেকচারটি আমরা হোস্ট করতে চলেছি তার বক্তা, তার বিষয় সম্পর্কে আমরা আমাদের দর্শকদের জানিয়ে থাকি। ঠিক তেমন ভাবেই এইবারও আমরা বলতে চাই যে আমাদের পরবর্তী বক্তা ডক্টর সুভাষ সেন, এবং আমাদের সৌভাগ্য যে উনি আমাদের সাথে থাকছেন। উনি প্রায় প্রতিদিনই আমাদের লেকচারে অংশগ্রহণ করছেন। ওনার টপিক দ্য রাইজ অ্যান্ড গ্রোথ অফ আরবানাইজেশন ইন হুগলি, আ স্টাডি অফ শ্রীরামপুর। ডক্টর সুভাষ সেন, ফর্মার প্রিন্সিপাল, শরৎ সেন্টিনারি কলেজ, ধনিয়াখালী, হুগলি। এবং আমরা সকল শ্রোতা বন্ধুদের আহ্বান জানাচ্ছি পরের দিন, যেটি 9 অক্টোবর শুক্রবার, ঠিক সন্ধ্যে 7:30টার সময় আমরা আবার হাজির হব আপনাদের মাঝে ডক্টর সুভাষ সেনকে নিয়ে, এবং ওনার কাছে শুনবো শ্রীরামপুরের রাইজ অ্যান্ড গ্রোথ অফ আরবানাইজেশনের গল্প। আজকের মতন সকলকে শুভরাত্রি জানিয়ে এখানেই আমাদের লেকচার সিরিজ শেষ করছি। লেকচার সিরিজের এই লেকচারটি শেষ করছি। ধন্যবাদ, সকলে ভালো থাকুন, শুভরাত্রি।